নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ঐতিহাসিক কাহিনী রক্ত সন্ধ্যা। গল্পটি একটু অন্য স্বাদের। কেন, সেটা শুনেই বোঝা যাবে। এই গল্পের দুটি প্রেক্ষাপট, একটি বর্তমান, অন্যটি অতীত। লেখক গল্পের বর্তমান প্রেক্ষাপট তৈরি করেছিলেন ইংরেজ শাসিত ভারতবর্ষে 1930 সালে, কিন্তু শ্রোতাদের সুবিধার্থে আমরা বর্তমান প্রেক্ষাপট ফেলেছি স্বাধীন দেশের সেপ্টেম্বর মাসে। 1951 সালে এই গল্পের শুরু। সেখান থেকে আমরা অতীতের সময়ে চলে যাই। ভাস্কো ডা গামার যুগে ভারতবর্ষের সময় যুগ তখন 1400 সালের শেষ ও 1500 সালের শুরু। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজের ঐতিহাসিক গল্পের শুরুতে বলেছেন, আমার গল্প ফিকশনালাইজড হিস্ট্রি নয়, বরং হিস্টোরিক্যাল ফিকশন। আজকের গল্প পাঠ করেছে শুভায়ু এবং গল্পের সূত্রধার আমি অনুভব। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ঐতিহাসিক কাহিনী রক্ত সন্ধ্যা। মানুষের সহজ সাধারণ বৈচিত্র্যহীন জীবনযাত্রার মাঝখানে ভূমিকম্পের মতো এমন একটা ঘটনা ঘটে যায় যে মনে হয় পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে তুলনা করে সেটাকে অসম্ভব বলে মনে হয়। যে গল্পটা আজ বলতে চলেছি সেটাও একদিন অঘটন বলেই মনে হবে। সেটা একদিন হঠাৎ করেই আমার জীবনে হাজির হয়েছিল, যদিও কেবলমাত্র দর্শক হিসেবেই আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছিলাম, দর্শক হিসেবেই দেখেছিলাম। আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নই, কিন্তু এই ঘটনার রেশ সারা জীবন আমার জীবনে রয়ে যাবে। যতদিন বাঁচব ততদিন মোমবাতির মতো টিম টিম করে জ্বলে থাকবে এই ঘটনা। এবার মূল ঘটনা বলা যাক বরং। যে লোকটার গল্প আমি বলতে বসেছি সবাইকে, আজ 7 দিন হলো হাইকোর্টের রায় মাথায় নিয়ে পরলোকে গমন করেছে। সুতরাং সাক্ষী সাবুত জোগাড় করার উপায় আমার কাছে নেই, কিন্তু খবরের কাগজে যা খবর বেরিয়েছিল আর আসামির বিচার চলাকালীন যা যা সাক্ষী সাবুত যা এসেছিল তা যেরকমভাবে গল্পে প্রয়োজন হবে সেরকমভাবেই গল্পে আমি হাজির করব। কাউকে আমি বিশ্বাস করতে বলবো না। কেউ যদি গাঁজাখড়ি বলে উড়িয়ে দিতে চান তাদের বিরুদ্ধেও আমার কোনো নালিশ নেই। ইংরেজরা দেশ ছাড়ার পর স্বাধীন দেশে কারোর ফাঁসি হুকুম হয়নি, কিন্তু তাও এই আসামির ফাঁসির হুকুম হলো। সেই সময় দৈনিক সংবাদপত্র কালকেতু এই ঘটনার বিবরণ বার করেছিল। কালকেতু ঠিক কি খবর বার করেছিল তা এখানে তুলে দিচ্ছি। গতকাল বেলা 9:30টার সময় কলকাতার দুর্গাচরণ ব্যানার্জি লেনে এক কসাইয়ের দোকানে ভীষণ হত্যাকাণ্ড হয়ে গেছে। দোকানের মালিক গোলাম কাদের অন্য দিনের মতোই যথারীতি মাংস বিক্রি করছিলেন। দোকানে কয়েকজন ফিরিঙ্গি ও মুসলমান খরিদ্দার উপস্থিত ছিল। এমন সময় একজন অপরিচিত ফিরিঙ্গি দোকানে প্রবেশ করে, কিছু গরুর মাংস কিনতে চায়। তাকে দেখেই দোকানদার গোলাম কাদের ভীষণ চিৎকার করে ওঠে এবং মাংস কাটা ছুরি নিয়ে সে ফিরিঙ্গির ওপর ঝাঁপিয়ে পড়ে, তাকে কোপাতে থাকে। সেই নৃশংসভাবে কোপানো দেখে সাধারণ মানুষ ভয় পেয়ে যায়। ফিরিঙ্গিকে মাটিতে ফেলে দিয়ে কোপাতে কোপাতে গোলাম কাদের তার বুকের উপর বসে পড়ে চেঁচিয়ে বলেছিলেন, ভাস্কো ডা গামা, এই আমার মেয়ের জন্যে, এই আমার বউয়ের জন্যে, এই আমার বাবার জন্যে। এই ভয়ঙ্কর কাণ্ড দেখে দোকানের বাকি লোকেরা পালিয়ে গেল। এদের মধ্যেই একজন পুলিশে খবর দিয়ে দেয়। পুলিশ যখন আসে তখনও গোলাম কাদের সেই ফিরিঙ্গিকে ছোড়া মারছে। পুলিশ যখন গোলাম কাদেরকে গ্রেপ্তার করে তখনও কাদের ছোড়া মারতে মারতে ভুল বকছে। সন্দেহ হয় যে গোলাম কাদের হঠাৎ পাগল হয়ে গেছে, কারণ মৃত ব্যক্তির সঙ্গে গোলাম কাদের আগে থেকে পরিচিত ছিল না এবং তার স্ত্রী, কন্যা ও পিতা বর্তমান নেই।
খোঁজ খবর অনুসন্ধানে এটাই জানা গেছে গোলাম কাদের 15 বছর আগেই বিপত্নিক হয়েছে এবং তার স্ত্রী এক মৃতা কন্যার জন্ম দিয়ে মৃত্যুমুখে পতিতা হয়। এরপর সে আর কোনো বিবাহ করেনি। পুলিশ তদন্ত করে এও জানতে পারে যে মৃত ব্যক্তি গোয়া থেকে ঘুরতে আসা এক ফিরিঙ্গি সাহেব ব্যবসা উপলক্ষে কয়েকদিন আগে কলকাতায় এসে ছোট্ট একটা হোটেলে উঠেছে। তার নাম গেব্রিয়েক ডিরোজা। গোলাম কাদের এখন হাজতে আছে। ডিরোজার লাশ পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমার বাড়ি থেকে ঘটনাস্থল খুব একটা দূর না। গোলাম কাদের লোকটার সঙ্গে আমার আগে থেকেই চেনাশোনা ছিল, তাই বেশি করে আকৃষ্ট করেছিল। তাছাড়া আরও একটা জিনিস আমার মনে সন্দেহের উদ্রেক করেছিল, সেটা হলো ভাস্কো ডা গামার নাম। ছোটবেলা থেকে আমি ইতিহাসের ভক্ত, তাই এক কসাইখানার মালিকের মুখে এই নাম শুনে বেশ অবাকই হয়েছিলাম। এই ভাস্কো ডা গামা প্রচলিত কোনো নাম না, কিন্তু তবু একজন অশিক্ষিত মুসলমান লোকের মুখে ও নাম শুনে এক গুপ্ত রোমাঞ্চের গন্ধে আমার মনটা ভরে উঠল। কি অদ্ভুত রহস্য এই বিশ্রী হত্যাকাণ্ডের আড়ালে জড়িয়ে আছে সেটা জানতেই হবে। কে এই গেব্রিয়েল ডিরোজা, যাকে আসামি ভাস্কো ডা গামা বলে সম্বোধন করলো? সত্যি কি এক পাগলের প্রলাপ নাকি? তা সে যাই হোক, কৌতূহল আমার এতই বেড়ে গেছিল যে যেদিন এই মামলা করোনারি কোর্টে উঠল সেদিন খুব সকাল সকাল আদালতে আমি হাজির হই। তখনও করোনার এসে উপস্থিত হয়নি বটে, কিন্তু আসামিকে এনে হাজির করা হয়েছে। চারিদিকে পুলিশ গিজগিজ করছে। আসামি হাতে হাত করা পড়ে টুলের ওপর চুপ করে বসে আছে। দেখে তো পাগল মনে হলো না, নিতান্তই সহজ মানুষের মতো চেহারা। দেখে কে বলবে কিছুদিন আগে একজন মানুষকে এইভাবে খুন করেছে? তার সঙ্গে আমার চোখাচোখি হলো, সেও আমাকে চিনতে পারল। করোনার আসার পর শুরু হলো সবার জবানবন্দি নেওয়া। প্রথমে ডাক্তার এসে এজাহার দিলেন। তিনি বললেন, নিহতের গায়ে 57টা ছুরির আঘাত আছে। তার মধ্যে কোনটি যে মৃত্যুর কারণ সেটা বলা বেশ শক্তের ব্যাপার। ডাক্তার চলে গেলেন। তারপর একজন পাদ্রী এলো সাক্ষী দেওয়ার জন্য। অন্যান্য সওয়াল জবাবের পর করোনার সাক্ষীকে কঠিন কণ্ঠে প্রশ্ন করে, আপনি আসামিকে কদিন চেনেন? আমি গত 10 বছর ধরে প্রতিদিন সকালে গোলাম কাদেরের দোকান থেকে মাংস কিনি, কিন্তু কোনোদিন ওর এরকম রূপ দেখিনি। সে স্বভাবতই খুব শান্ত। আপনার কি ধারণা যে সময় সে ওই ব্যক্তিকে আক্রমণ করে সেই সময় সে স্বাভাবিক ছিল না? হত ব্যক্তি দোকানে ঢোকার আগে অবধি সে স্বাভাবিক ছিল। আমাদের সঙ্গে বেশ সহজভাবেই কথা বলছিল, কিন্তু ডিরোজাকে দেখেই যেন সে ক্ষেপে উঠল। আসামি কি হত ব্যক্তিকে আগে থেকে চিনত? কি মনে হয় আপনার? হ্যাঁ, কিন্তু তার আসল নাম না ধরে ডেকে ভাস্কো ডা গামা বলে ডাকছিল। ডিরোজা কোনো কথা বলেছিল আক্রান্ত হওয়ার পর? না। আসামি মদ বা অন্য কোনো নেশা করে? এই ব্যাপারে কি মত আপনার? আমি তাকে কখনো নেশা করতে দেখিনি। মাতাল অবস্থায় দেখেছেন কি? না, তাও দেখিনি। আসামির ভাবে ইঙ্গিতে কি মনে হয়েছিল যে সে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ডিরোজাকে খুন করেছে? হ্যাঁ, তারও মুখের ভাবে আমার মনে হয়েছিল যে ডিরোজা আগে তার স্ত্রী, কন্যা ও বাবাকে খুন করেছিল। এতক্ষণ আসামি কোনো কথাই বলেনি। সে চিৎকার করে উঠল, আমি ডা গামাকে দেখেছি, চিনি ওকে আমি। মুহূর্তের মধ্যে ঘর নিশ্চুপ হয়ে গেল এই কথায়। করোনার ধীরে ধীরে তাকালেন আসামের দিকে। তার প্রশ্ন, তুমি ডিরোজাকে আগে থেকে চেনো? ডিরোজাকে আমি কখনো দেখিনি। আমি আমি ভাস্কো ডা গামাকে চিনি। ভাস্কো ডা গামা ছদ্মবেশ ধরে আমার দোকানে এসেছিল। আচ্ছা, বেশ। ভাস্কো ডা গামাকে তুমি কোথায় দেখেছো? প্রথম দেখি কালিকটের বন্দরের, শেষ দেখি সমুদ্রের বুকে। এর চেয়ে বেশি সে আর বলতে পারল না। দেখলাম তার চোখ মুখ লাল হয়ে উঠছে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। থরথর করে সে কাঁপতে শুরু করলো, দুহাত দিয়ে মুখ চেপে ধরল। হঠাৎ 2 হাত আকাশের দিকে তুলে চিৎকার করে উঠল, বলল, ইয়া আল্লাহ। এইটুকু বলে আবার 2 হাতে মুখ গুজে আবার সে কাঁদতে শুরু করল।
এরপর করোনা যথাসময়ে রায় দিলেন যে ক্ষণিক উন্মাত্ততার বশেই গোলাম কাদের সেদিন ডিরোজাকে খুন করেছে। কোর্ট থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেললাম। মাথাটা কেমন যেন গুলিয়ে গেল। কোর্টের ভেতর দাঁড়িয়ে থেকে আসামি গোলাম কাদের কি বলল, কালিকট, সমুদ্রের বুকের ওপর আরো কত কি যে লুকিয়ে আছে এই খুনের রহস্যের পিছনে। যেন এক সুন্দর অপূর্ব কাহিনী লুকিয়ে আছে এই মূর্খ কষায়ের ভেতর। গোলাম কাদের পাগল নয়, তার একটা কথাও পাগলের মতন না। তাকে আমি পাগল বলতে রাজি নই। আমি বেশ বুঝেছিলাম যে দু একটা অসংলগ্ন কথার মধ্য দিয়েই গোলাম কাদের এক রূপকথার ইঙ্গিত দিয়ে গেল, কিন্তু সেটা কি সেটা আমায় জানতেই হবে। এরপর গোলাম কাদেরের কি হলো, তার ভাগ্য তাকে যেদিকে নিয়ে গেল সেটা এই গল্পে বিস্তারিতভাবে বলার কোনো প্রয়োজন নেই। দায়েরা সোপর্দ হয়ে হাইকোর্টে উঠল। জাজ সাহেব হুকুম দিলেন 1 মাস গোলাম কাদেরকে ডাক্তারের নজরবন্দি হতে। 1 মাস পর ডাক্তার রিপোর্ট জানালো, হি ইজ ওয়েল অ্যান্ড গুড, হি ডাজন্ট হ্যাভ এনি মেন্টাল প্রবলেম। এরপর বিচারের পর উকিলের কড়া পরামর্শ অগ্রাহ্য করে গোলাম কাদের বলল, আমি খুন করেছি জজ সাহেব, আমি খুন করেছি, কিন্তু সেজন্য বিন্দুমাত্র দুঃখিত নই, আমি অনুতপ্তও নই তার জন্য। আবার যদি তার সঙ্গে দেখা হয় আমি আবার তাকে এমন ভাবেই খুন করব। আসামির নিজ মুখে স্বীকারোক্তি। নিরুপায় হয়ে হাইকোর্ট তার ফাঁসির হুকুম দিলেন। গোলাম কাদের নামক এই ব্যক্তিটির জীবননাট্যে বিচারের শেষ অঙ্ক শেষ হয়ে গেল। বিচারে আমি তার মুক্তির আশা করিনি কোনোদিনও, কিন্তু তাও মনটা কেমন জানি খারাপ হয়ে গেল। বুকের ভেতর একটা ক্ষত চিহ্ন রয়ে গেল। না, সুবিচার ঠিক হলো না, কেমন যেন গলদ রয়ে যাচ্ছে। একধারে দাঁড়িয়ে এই রকম নানান কথা ভাবছি, এমন সময় কিছু পুলিশের সঙ্গে গোলাম কাদের বেরিয়ে এলো। ওর সঙ্গে আবার চোখাচোখি হলো। সে নীরব ইশারায় নিজের দিকে আমাকে ডাকলো। আমি এগিয়ে গেলাম সেদিকে। গলা নামিয়ে চাপা গলায় গোলাম কাদের আমাকে বলল, বাবুজি, এই মোকদ্দমায় আপনি প্রথম থেকেই আছেন, সেটা আমি দেখেছি। আমি তো চললাম, কিন্তু আমার একটা আর্জি আছে। বলতে পারেন এটাই আমার শেষ আর্জি। একবার আমার সঙ্গে দেখা করবেন জেলে? নিশ্চয়ই করব, আমি বললাম। পুলিশের সঙ্গে গোলাম কাদের চলে গেল। আমি তাকিয়ে রইলাম সেই দিকে। 17 সেপ্টেম্বর 1951 আমি দেখা করলাম গোলাম কাদেরের সঙ্গে। এই দেখা করাই আমার তার সঙ্গে শেষ দেখা। কিন্তু যে গল্প আমি সেদিন শুনেছিলাম তা হয়তো বিশ্বাসযোগ্য নয়। কেন? তাই ধীরে ধীরে বলছি। আমি তার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় তার নাম ধরে ডাকলাম, কাদের ভাই। আমার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো গোলাম কাদের। 2 পা এগিয়ে এসে ধীর কণ্ঠে বলে উঠল, বাবুজি, আমার এই গল্প বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু বিশ্বাস করুন আমি পাগল নই। এটা আমার কাছেও একটা অদ্ভুত ব্যাপার। আমি কিতাব পড়িনি, আজীবন মাংস বিক্রি করেছি, কিন্তু বিশ্বাস করুন বাবুজি। তোমাকে আমি বিশ্বাস করছি কাদের ভাই, সব কথা আমি আজ শুনবো। নিজেকে নির্দোষ প্রমাণ কেন করলে না? আমি তো খুন করেছি বাবুজি, জেনে বুঝে খুন করেছি, খুন করব বলেই খুন করেছি। কিন্তু কেন কাদের ভাই? আসুন শুরু থেকে শুরু করি তাহলে। এক ধারে আমরা দুজন বসলাম। গোলাম কাদের এবার শুরু করলো কথা বলা। বাবুজি, 15 বছর আগে আমার স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দিয়ে মারা যায়। মেয়েটাও থাকলো না, সেও চলে গেল আমায় ছেড়ে। কেন জানি না আমার মনে একটা বিশ্বাস জন্মালো কোনো এক দুশমন আমার এই ক্ষতির জন্য দায়ী। সে কে তা জানি না, কিন্তু কেউ একজন। খালি মনে হতো যদি সেই অজ্ঞাত দুশমনকে পাই তাকে শেষ করতে একটুও সময় নেব না। যেভাবে তাকে খুন করেছি ঠিক সেভাবেই তাকে মারতে চেয়েছি বাবুজি।
বেশ কিছুক্ষণ ভাবল গোলাম কাদের, তারপর আবার বলল, কি জানেন বাবুজি, যেটা এখন বলতে যাচ্ছি সেটা বিশ্বাসযোগ্য নয়। আমার মনে হতো আমার এই ভাবনা একান্তভাবে ভ্রান্ত, সত্যের ওপর এর কোনো প্রতিষ্ঠা নেই। এ কথা ভেবে রাগ ভুলে গেলাম ঠিক কথা, তবে বিবাহ করতে পারলাম না। এভাবেই জীবন হয়তো কাটিয়ে দিতাম, যদি না সেদিন ওই লোকটা আমার সামনে আসতো। আবার চুপ করলো গোলাম কাদের। মৃত্যুর আগে সব কিছু বলতে গিয়ে যেন গুলিয়ে যাচ্ছে সে। ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিল সে, তারপর আবার বলতে শুরু করলো। শুনেছি মানুষ জলে ডুবলে তার গত জন্মের সব ঘটনা দেখতে পায়। এই লোকটাকে দেখা মাত্রই আমার তাই হলো। মুহূর্তে চিনে নিলাম তাকে। এই সেই রাক্ষস, এই সেই নৃশংস হত্যাকারী। আমার বউ, মেয়ে, বাপ সবাইকে মেরেছে এই শয়তান। জজ সাহেব হত্যার কারণ খুঁজছিলেন, জিজ্ঞেস করছিলেন কোথায় দেখেছি তাকে। কিন্তু তাকে আমি কি বলতাম বাবুজি, কি কৈফিয়ত দিতাম তাকে? আমার কথায় কে বিশ্বাস করতো বাবুজি? তাহলে আমাকে কেন বলছো? মনে হলো আপনি আমাকে বিশ্বাস করবেন, তাই ডেকে বলে যাচ্ছি আমার কথা। মামলা মোকদ্দমার প্রমাণ খুঁজে, কিন্তু পূর্বজন্মের কথা কে বিশ্বাস করবে বাবুজি? আজকের যুগে পূর্বজন্মের গল্প কে শুনবে, কে বিশ্বাস করবে? তোমার পূর্বজন্ম? হ্যাঁ বাবুজি, আমার পূর্বজন্ম। আমি ছিলাম মির্জা দাউদ, ব্যবসাদার। আমার পুরো নাম ছিল মির্জা দাউদ বিন গোলাম সিদ্দি। আমি গুছিয়ে বসলাম গল্প শুনবো বলে। বেশ, শুনি তোমার গল্প। এরপর যে গল্প আমি শুনলাম তা আপনাদের শোনানোর জন্য রেখে গেলাম। এই গল্প আমি বিশ্বাস করেছি, এবার আপনারা বিশ্বাস করবেন কিনা তা আপনাদের ব্যাপার। তবে গোলাম কাদের যে মির্জা দাউদ এ কথা ভুলে গিয়ে এই গল্প শুনুন। মনে করুন এক অন্য কারুর জীবন কাহিনী। 1951 সালের সেপ্টেম্বর মাসে জেলে বসে যে গল্প শুনেছিলাম তা এক ঐতিহাসিক ঘটনার নথি রেখে গেল। শুনলে বিশ্বাস করবেন কিনা সেটাই ভাবুন। কালিকটের নাম আপনারা শুনে থাকবেন। মালাবার উপকূলে অতি সুন্দর মহার্ঘ মণিখণ্ডের মতো এক রাজ্য। মোরগের ডাক যতদূর শোনা যায় ততদূর তার সীমানা। রাজ্যের পিছনে ছোট ছোট পাহাড়, উপত্যকা, কঙ্করপূর্ণ সমতল এবং তারও পিছনে অভ্রভেদী পশ্চিম ঘাট। সমস্ত পৃথিবী থেকে এই রাজ্যটাকে যেন আলাদা করে রেখেছে। সামনে অপার দুর্গম সমুদ্র ছাড়া কালিকটে প্রবেশ করার অন্য কোনো রাস্তা নেই। এই সমুদ্র ধরেই সমস্ত বাণিজ্য তরী এই কালিকট বন্দরে প্রবেশ করে, আবার পাল তুলে অসীমে মিলিয়েও যায়। কালিকট যেন পৃথিবীর সব বণিকদের বাণিজ্য কেন্দ্র, এক কথায় বাণিজ্য মোসাফিরখানা। তাম্রবর্ণ বাঙালি, পীতবর্ণ চৈনিক, লোহিতবর্ণ পার্সি, কৃষ্ণবর্ণ মূর সকল মানুষই কালিকটের পথে সমানে পা রেখে চলে। কেউ কাউর জন্য অপেক্ষারত নয়। সবাই সবাইকে সম্মান করে, ভালোবাসে। চীন থেকে লাক্ষা, দারুশিল্প, ব্রহ্ম থেকে হাতির দাঁত, মলয় দ্বীপ থেকে চন্দন, বাংলা থেকে পাট শিল্প, মখমল, চম্পা ও মগধ থেকে চামর কস্তুরী, চারুকেশরের পুষ্পবীজ, দাক্ষিণাত্য থেকে আগরু আর কর্পূর, দারুচিনি, লঙ্কা থেকে মুক্ত এসে কালিকটে স্তূপাকৃত হয়। পশ্চিম থেকে তুরস্ক, আরব, পার্শ্বিক, আরব এবং মুরের সওদাগাররা সোনার মুদ্রার বিনিময়ে জিনিস কেনে, জাহাজে তুলে ফিরে যায়। কালিকটের রাজা সামরি বাণিজ্য তরুণুর শুল্ক আদায় করে রাজ্যের ব্যয়ভার বজায় রাখে। সামরির রাজ্যে কোথাও দুঃখ নেই, কষ্ট নেই, অশান্তি নেই। উঁচু জাত নিচু জাত সবাই সুখী। সর্বদা শান্তি বজায় থাকার দরুন এ দেশে কোনো সৈন্যও নেই। এ দেশে সবাই সবার বন্ধু, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করতে জানে। মির্জা দাউদ কালিকটের সম্ভ্রান্ত ব্যবসাদার। জাতিতে সে একজন মূর,
তার 21খানা বাণিজ্য তরী আছে। হুয়াংহো থেকে নীলনদ অব্দি এদের গতিবিধি। যখন তার জাহাজ পাল তুলে বাণিজ্যে বেরোয় তখন মনে হয় রাজহংস ডানা মেলে নীল আকাশে উড়ে যাচ্ছে। মির্জা দাউদের শ্বেত প্রস্তরের প্রাসাদ মুর প্রথায় বানানো। সুদূর মোরক্কো দেশে তার পিতা এখনো বর্তমান, কিন্তু দাউদ এই কালিকটকেই নিজের মাতৃভূমি হিসাবে গ্রহণ করেছেন। অনেক বৈদেশিক সওদাগরই এরকম করে থাকেন। দাউদ ধর্মে মুসলিম হলেও এক পত্নিক। সম্প্রতি 34 বছরে একটি কন্যা সন্তান জন্মেছে। কন্যার জন্মদিনে মির্জা দাউদ 100 তোলা সোনা বিতরণ করেছিল। তারপর তার বাড়িতে 1 সপ্তাহব্যাপী উৎসব হয়েছিল। সেই উৎসবের পর নগরব ধনধন্য পড়ে গেছিল। বস্তুত মির্জা দাউদের মতো সর্বজনপ্রিয় ও বহুজন সম্মানিত শহরে দ্বিতীয় নেই। সমাজের উঁচু নিচু ধনী গরিব সবাই মির্জা দাউদকে খুবই সম্মান করে। স্বয়ং রাজা সামরি তাকে নিজের বন্ধুদের মধ্যে গণ্য করত। এদিকে ব্যবসায় দিন দিন উন্নতি করছে মির্জা দাউদ। উন্নতির সঙ্গে সঙ্গে অর্থাগম হচ্ছে। মানুষ পৃথিবীতে যা পেলে সুখী হয় তার কিছুরই অভাব ছিল না মির্জা দাউদের। একদিনের এক গরমের বিকেল, পশ্চিম দিকে সূর্য অস্ত নামছে। ঝকঝকে পরিষ্কার নীল আকাশ, তুলোর মতো সাদা রঙের মেঘের পেঁজা ভেসে যাচ্ছে। সারাদিন গরম ভোগ করে রাজ্যবাসী শীতল বায়ু সেবন করার আশায় বন্দরের ঘাটে এসে জমায়েত হয়েছে। বহুদূর অবধি অর্ধাচন্দ্রাকৃতি এই ঘাট বড় বড় পাথর দিয়ে বাঁধানো। পাথরের ওপর জাহাজ বাঁধার জন্য লোহার কড়া। জোয়ারের সময় সমুদ্রের জল ঘাটের কানায় কানায় ভরে ওঠে, আবার ভাটার সময় সিক্ত বালুরাশির মধ্যে রেখে দূরে চলে যায়। এই ঘাটই নগরের প্রাণকেন্দ্র ও কর্মকেন্দ্র। কেনা বেচা দর দস্তুর আমোদ প্রমোদ সবকিছু এই ঘাটের ওপরই অনুষ্ঠিত হয়। তাই সব সময় এই ঘাটে মানুষের ভিড় থাকে। সেই বিকেলে কোনো বহিরাগত বাণিজ্যিক তরী ঘাটে ছিল না। কাজকর্ম কিছু সামান্য শিথিল। কেউ নিজেদের পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার উচ্চস্বরে গান গাইছে। চঞ্চল মতি কিছু ছেলে দৌড়ে খেলা করছে। একজন জাদুকর তার জাদুর খেলা দেখাচ্ছে। তাকে ঘিরে অনেক মানুষের ভিড় জমে আছে। অন্য একটা জায়গায় কিছু ছোকরা জোট বেঁধে আছে। তাদের মধ্যে একজন বলে উঠল, আরে সেট, তোমার মাথা যে এত নিরেট তা তো জানা ছিল না। যাকে বলা হলো তিনি একটু দূরে দাঁড়িয়ে আছেন। তিনি আদপে যে কি করছিলেন তা এখন বোঝার উপায় নেই। ক্রমে সূর্য অস্ত গেল। সমুদ্রের গায়ে সীসার রং লেগেছে। দিগন্ত রেখার যে স্থানটায় সূর্য অস্ত গিয়েছিল তাকে কেন্দ্র করে সন্ধ্যার রক্তিম আভা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসতে লাগলো। এমন সময় দূরে সমুদ্রের বুকে সেই রক্তিম আভা আবির্ভূত হলো। সবাই দেখলো 3খানা জাহাজ বন্দরে ভিড়তে এলো। তখন জাহাজ কোথা থেকে আসছে, এটা কার জাহাজ, এ নিয়ে ভীষণ তর্ক লেগে গেল বন্দরে। কেউ বলল এ চীন দেশের জাহাজ, কেউ বলল এ বাংলার জাহাজ। আরে তোমরা জানো না, এ সুদূর আরব থেকে এসছে, একজন বলল। অন্য আরেকজন বলল, আরে এই আরবের জাহাজ হতেই পারে না, এ জাহাজ নিশ্চয়ই আরাকান থেকে এসেছে। কিন্তু এই জাহাজ যে ঠিক কোন জাতীয় তা সন্ধ্যার অন্ধকারে ঠিক বোঝা গেল না। মির্জা দাউদ তখন ঘাটেই ছিলেন। তিনি কিছুক্ষণ চেয়ে রইলেন জাহাজ 3টের দিকে। ক্রমে তার মুখে উদ্বেগের চিহ্ন দেখা দিল। সে মনে মনে বলল, পর্তুগিজ জাহাজ, কিন্তু ফিরিঙ্গিরা আসলো কোন পথে? তারপর আকাশে সন্ধ্যার অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গেই 3টে জাহাজ কালিকটের বন্দরে এসে নোঙর বাঁধল। পরদিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মির্জা দাউদ বন্দরে এসে উপস্থিত হলেন। ফিরিঙ্গিরা অপরিচিত ভাষায় কী সব যেন বলছে। তাদের ভাষা কেউ বুঝছে না। মির্জা দাউদ ভিড় ঠেলে বিদেশিদের সামনে দাঁড়ালো। মির্জা দাউদকে দেখে সবাই রাস্তা ছেড়ে দিল। বিদেশিদের ভাষা কেউ বুঝতে পারছিল না। না বুঝে তারা নানান উত্তর দিয়ে যাচ্ছিল। একজন আগন্তুক তাকে দেখে বলল, এখানে এমন কেউ নেই যে পর্তুগিজ ভাষা বোঝে?
মির্জা দাউদ দেখলেন যে বক্তার শাল প্রশংস এক বিশাল দেহের মানুষ, তপ্ত কাঞ্চনের ন্যায় বর্ণ, ভাল্লুকের মতো মুখ, গোল গোল দুটো চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, লম্বা নাকের তলায় ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় সোনালি রঙের লম্বা কেশ, ঊর্ধ্বাঙ্গে সোনালি জরির কাজ করা অতি মূল্যবান মখমলের অঙ্গরক্ষা কোটি থেকে জানু পর্যন্ত ওই মখমলের জামা, জানু থেকে নিম্ন পদদয় চর্ম নির্মিত খাপে আবৃত, মাথার টুপির ওপর ময়ূরের পালক অবস্থিত। এই পুরুষের সঙ্গে যে 5-6 জন রয়েছে তারাও প্রায় একই রকমের, সকলেরই কোটি বন্ধে তরবারি। মির্জা দাউদ ভালো করে পুরুষটির আপাদ মস্তক লক্ষ্য করে নিয়ে বলল, আমি পর্তুগিজ ভাষা বুঝি। নবাগত কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলে উঠল, তুমি দেখছি মোর। বয়স আর চেহারার সঙ্গে কণ্ঠস্বর বেশ মানানসই, কিন্তু এই 3টি শব্দের মধ্যে যে সুতীব্র ঘৃণা মিশে আছে তা মির্জা দাউদকে বিদ্ধ করল। সে নিজেও মনোগত বিদ্বেষ গোপন না করে বলল, হ্যাঁ আমি মোর। তা তোমরা তো দেখছি পর্তুগিজ। জলদস্যু। জলদস্যু? তোমার সাহস তো কম না। তোমাদের সঙ্গে আমার আজকের আলাপ তো নয়, বহুদিন ধরে তোমাদের ব্যাপারে আমার কাছে খবর আছে। তুমি কে তা আমি জানি না, আর জানতেও চাই না, কিন্তু এখন তোমার সঙ্গে কিছু কথা বলতেই হচ্ছে। এই কথার সূত্র ধরেই পেছন থেকে একজন অল্প বয়সী পর্তুগিজ বলে উঠল, কুকুরদের সঙ্গে আমরা কোনো ধরনের সদ্ভাব রাখি না, মুহূর্তের উচ্ছেদ করাই আমাদের একমাত্র ধর্ম। নিমেষের মধ্যে মির্জা দাউদের মাথায় রক্ত উঠে গেল, কোমরের কোটি থেকে ছুরি বেরিয়ে এলো, তার চোখ জ্বলে উঠল। এই ঘটনা দেখে তৃতীয় ব্যক্তি, যিনি কিনা আবার এই আগন্তুকদের নেতা, তিনি হাত তুলে তাকে নিরস্ত করলেন। সে বিনীত স্বরে বলল, শুনুন শুনুন শুনুন, মাথাটা একটু ঠান্ডা করুন আর আমাকে ক্ষমা করে দিন। আপনি মুর আর আমরা পর্তুগিজ, কিন্তু আমরা দুজনেই ব্যবসা করি। আমরা জলদস্যু নই। অন্যত্র যাই হোক না কেন, এখানে আপনার সঙ্গে আমার কোনো বিবাদ নেই, বরং আপনার হৃদ্যতা সুলভ মনোভাবই আমি আশা করব। এই কথাটা বলেই মধ্যবয়স্ক নেতা অল্প বয়সী যুবকের দিকে ফিরলেন, তারপর বললেন, পেড্রো, আর কোনো দিন যদি তোমার মুখে এ কথা আমি শুনেছি, তোমার শরীরের প্রত্যেকটা হাড় আমি লোহার চাকায় পিষে ফেলব, আর তোমার শরীরের মাংস আমার স্প্যানিয়েল কুকুরটির খাদ্য হিসাবে সার্ভ করব। কথাটা বুঝেছ? কিন্তু এই কথা পেড্রো কানেও তুলল না। কঠিন স্বরে সে বলল, সত্যি কথা বলিতে আমি ভয় পাই না, আর মুর মানেই তো আমাদের শত্রু। তার মুখের কথা শেষ হবার আগেই মধ্যবয়স্ক নেতা ঝড়ের মতো পেড্রোর সামনে এগিয়ে গিয়ে তার গলা টিপে ধরল। বজ্র মুষ্টিতে গলার নুলি চেপে ধরায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে উঠল। খানিক পর সেই বজ্র মুষ্টি ছেড়ে দিতে পেড্রো লুটিয়ে পড়ল মাটিতে। পেড্রোর দিকে দৃষ্টিপাত না করেই মধ্যবয়স্ক নেতা দাউদের দিকে ফিরলেন। তিনি বললেন, মিথ্যাবাদের দণ্ড দেওয়া একজন ধার্মিকের কর্তব্য বলে মনে করি। এবার আমাদের সামরির কাছে নিয়ে গিয়ে তার কাছে আমাদের নিবেদন জানালে আমরা সবাই আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কথাটা বলেই মাথার টুপি খুলে মাথা ঝাঁকালো সেই ফিরিঙ্গি। দর্শক যারা দূরে দাঁড়িয়ে দৃশ্য দেখছিল তারা কিছুই বুঝল না দাউদের সঙ্গে কি কথা হলো ফিরিঙ্গি সাহেবদের। কিন্তু মির্জা দাউদ ফিরিঙ্গির মিষ্টি কথায় ভুলল না। কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। প্রণাম করা শেষ হতে ধীরে ধীরে সে বলল, খ্রিস্টান, তোমাদের আমি খুব চিনি। কলহ তোমাদের ব্যবসা, লোভ তোমাদের ধর্ম, আর পরশ্রী কাতরতা তোমাদের স্বভাব। এ রাজ্যে কলহ বিদ্বেষ নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, হিব্রু একসঙ্গে নির্বিবাদে শান্তিতে বাস করে।
ব্যবসা করে। সত্য করে বলো, এই রাজ্যে পদার্পণের ঠিক কী উদ্দেশ্য তোমাদের? ফিরিঙ্গি দু চোখ রক্তহীন হয়ে গেল। মশালের মতো জ্বলতে থাকা চোখে ক্রোধের বিকিরণ খেলে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সংবরণ করে নিয়ে সে বেশ নরম কণ্ঠে সোনার একটি ক্রুশ হাতে নিয়ে বলল, এই গোল্ডেন ক্রস হাতে নিয়েই বলছি, সবার সাথে সদ্ভাব রেখেই আমরা ব্যবসা করব। তোমাদের বিশ্বাস করা কঠিন। তোমরা পর্তুগিজ, বিদেশিদের মনে এক আর মুখে আরেক। বিশেষ করে পর্তুগাল আর ইংরেজ ব্যবসায়ীদের বিশ্বাস না, কদাপি নয়। ক্রস হাতে নিয়ে আমরা মিথ্যা বলি না মোর, তাহলে ভগবান যিশু আমাদের শাস্তি দেবেন। বেশ, তোমাদের বিশ্বাস করলাম। চলো, সামরের কাছে আমার সঙ্গে চলো। তখন বিদেশিরা দাউদের পিছু পিছু রাজপ্রাসাদের উদ্দেশ্যে চলল। প্রাসাদে উপস্থিত হয়ে সামরির সামনে মাথা নিচু করে তার বস্ত্রপ্রান্ত চুম্বন করে পর্তুগিজ দলের নেতা বললেন, আমার নাম ভাস্কো দা গামা, আমি পর্তুগালের রাজদূত। আপনার কাছ থেকে কালিকটে ব্যবসা করবার অনুমতি চাইছি। এই বলে পর্তুগাল রাজপ্রেরিত বহার্গ উপঢৌকন সামরির সামনে রাখল। সামরিও আপত্তি করল না ব্যবসার ব্যাপারে। মুখে যাই বলুক, সন্দেহ আর অবিশ্বাস মির্জা দাউদের মন থেকে দূর হলো না। তিনি ফিরিঙ্গিকে আগে থেকেই চিনতেন, মুর মাত্রই চেনে। স্বদেশে বহু যুদ্ধ এবং বাগবিতণ্ডার মধ্যে দিয়ে এই পরিচয় আরো ঘনিষ্ঠ হওয়া যায়। দাউদ জানত ফিরিঙ্গিরা অর্থলিপ্সু এবং ভোগলুব্ধ। এদের মাতৃভূমি এরকম অর্থলিপ্সু নয়, তাই শারীরিক ও মানসিকভাবে এরা কঠোর। আর এই কঠোর জীবনযাপনের মধ্যেও এরা ধনী এবং অন্যের উন্নতি ও সুখে ঈর্ষাকাতর। মুসলিম জাতি এনাদের চক্ষুষু। পরের উন্নতি এরা সহ্য করতে পারেই না। কোথাও একবার ধনরত্নের সন্ধান পেয়ে গেলে এরা ক্ষুধার্ত বন্য বাঘ ও লালসাময় পুরুষদের চেয়েও সাংঘাতিক হয়ে ওঠে। সেখানে প্রবেশ করে নিজেকে ভালো হিসাবে প্রতিষ্ঠা করে। শত্রু মিত্র নির্বিশেষে দুর্নীতি বাহুবল স্পর্ধা প্রকাশ করে। স্বার্থ রক্ষার জন্য এরা অনেক নীতির গ্রহণ করে, যা অপরের কাছে অন্যায়। প্রয়োজনে এরা প্রাণ অবধি নিতে পারে। এরা কলহপ্রিয় ও দুর্নীতিগ্রস্ত। পর্তুগাল থেকে সমুদ্র পথে আফ্রিকা প্রদক্ষিণ করে আজ অবধি কেউ ভারতবর্ষে আসেন। এই পথ এতদিন অজ্ঞাত ছিল সবার কাছে। ভাস্কো ডা গামা সেই পথ সবার কাছে উন্মুক্ত করে দিয়ে বহু নতুন সম্ভাবনা ও দুর্ভাবনার জন্ম দিল। এই মুহূর্তে ভাস্কো ডা গামার উদ্দেশ্য নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না, অথচ উদ্ধত কটুবাসী পেড্রোর কণ্ঠরোধ করে সে যে একটা গাঢ় উদ্দেশ্য গোপন করে গেল, তা বুঝতে মির্জা দাউদের বেশি দেরি হলো না। শঙ্কা ও সংশয়ের মেঘ তার মনকে ঘিরে ধরল। আর পর্তুগিজরা কালিকট থেকে দিন দিন নতুন জিনিসের মাধ্যমে ভারতীয় বাজার যেমন ভরালো, ঠিক তেমন নিজেদের দেশের বাজারেও ভারতীয় জিনিস ভরিয়ে তুলতে লাগলো। পর্তুগালরা একটা চাল চাললো হঠাৎ। নিজেদের জিনিস অতি সামান্য দরে বিক্রি করে ভারতীয় অপদার্থ জিনিস 4 গুণ দামে কিনতে লাগলো। এতে অন্যান্য নির্বোধ ব্যবসাদারেরা খুশি হলেও মির্জা দাউদের মতো বহুদর্শী ব্যবসায়ী ব্যাপারটা ভালো করে নিল না। তার মনে সন্দেহের বীজ বপন হলো। সঠিক মূল্য না দিয়ে বেশি মূল্য দেবার কারণ কি? এ তো কোনো ব্যবসাদারের স্বভাব নয়। অথচ নবাগত পর্তুগিজরা অব্যবসাদার বা নির্বোধ না। এক্ষেত্রে বাণিজ্য ছল মাত্র। অন্য কোনো এক দুরভিসন্ধি তাদের মনে রয়েছে। এই অনুমান করে বিচক্ষণ ব্যবসাদারদের চিন্তার উৎকণ্ঠার শেষ রইল না। এইরকম ভাবে কিছুদিন কাটল। কালিকটে জীবন প্রবাহ আগের মতোই শান্ত চলতে থাকলো। একদিন শরৎকালে মেঘ মার্জিত আকাশে সাদা পাল উড়িয়ে কালিকটের বন্দরে 2টো জাহাজ এসে থামল। সঙ্গে সঙ্গে নগরে খবর ছড়িয়ে পড়ল বাংলাদেশ থেকে প্রভাকর শেঠের নৌকো এসেছে। প্রভাকর শেঠ অতি প্রসিদ্ধ বণিক। প্রতি বছর এই সময় লক্ষাধিক মুদ্রার বস্ত্রাদি জিনিস বয়ে নিয়ে কালিকটের বন্দরে আসে।
কাশ্মীরের শাল, বেনারসের চেলি, কৌশের পট্ট, বাংলার মখমল কেনার জন্য কালিকটের সৌদাগরদের সমাজে হইচই পড়ে যায়। এত সুন্দর এবং এত মূল্যবান বস্ত্র কেউ আনতে পারে না। আর ঠিক সেই জন্যই প্রভাকরের এত খ্যাতি। প্রভাকরের নৌকো ঘাটে বাঁধবার আগেই নগরের বড় বড় ব্যবসাদারেরা বন্দরে উপস্থিত হয়েছিল। নৌকো থেকে পরিচিত সকলকে প্রভাকর নমস্কার করেছিল। সে অতিশয় বাকপটু ও রহস্যপ্রিয়, এজন্য সকলেই তাকে পছন্দ করত। হিব্রু মুসা ইব্রাহিম তাকে ডেকে হাসি মুখে বললেন, ওহে প্রভাকর, এবার তোমার দেরি দেখে আমরা ভেবেছিলাম এবার বুঝি আর এলে না। আমার তো ভয় হচ্ছিল, প্রথম তোমাদের সুন্দরবনের কুমির তোমাকে পেটে পুড়ল না তো? প্রভাকর হেসে উঠল কথাটা শুনে। হাসি না থামিয়ে বলল, আমাকে পেটে পোড়া কি অত সহজ মুসা সাহেব? পেটে পুড়লেও আমি ঠিক কেটে বেরিয়ে আসতাম। তা ঠিক কথা, তা ঠিক কথা। আমাদের ভালোবাসার জোরে তুমি শুধু কুমির কেন, ভগবানের হাত থেকেও নিস্তার পেয়ে যাবে। আপনাদের ভালোবাসাতেই তো আজ আমি এখানে। আরে মির্জা সাহেব যে! কথার মাঝেই প্রভাকরের চোখ গেল বন্দরের ভেতরের দিকে। সেদিক থেকে মির্জা দাউদ এগিয়ে আসছিলেন। প্রভাকর এবার তার উদ্দেশ্যেই নিজের বাকি কথা শেষ করল। আদাব আদাব। তা শরীর গতিক সব ভালো তো? এবার আপনার ফরমাসি জিনিস সমস্ত এনেছি, কত নিতে পারেন তা দেখব। দেখে নিও, কিন্তু আর খবর বলো, তোমার বাণিজ্য কেমন হলো? হ্যাঁ, ভালোই হলো। তা আপনার কোমরের তলোয়ার নতুন দেখছি, ডামাস্কাসের বুঝি? আমার কিন্তু এক জোড়া চাই, গৌরেশ্বরের কাছে কথা দিয়েছি। বেশ, আমি এনে রাখবো, তুমি পরের বার এসে নিয়ে যাও। ঠিক আছে। ও ভালো কথা, পথে আসতে আসতে শ্রীখণ্ডের কাছে আপনার নবদ্বীপের যাত্রীর জাহাজের সঙ্গে দেখা হয়েছিল, খবর সব ভালোই? এবার প্রভাকরের চোখ গেল অন্য আরেক বণিকের দিকে। তার উদ্দেশ্যে প্রভাকর বলল, আরে হায়দার মুস্তাফা যে, ইতিমধ্যে আর কটা শাদি করলেন। এবার কিন্তু ইস্পাহানি আঙুরের রস না খাওয়ালে বড় অন্যায় হবে। কথাটা বলেই হেসে উঠল। বাকি সবাইও হেসে উঠলেন। মির্জা দাউদ আরও এগিয়ে এসে প্রশ্ন করলে, তা প্রভাকর, এবার কি কি সওদা আনলে দেখাও সেগুলো। এবার যে মলমল এনেছি মির্জা সাহেব, তেমন মলমল আজ অবধি কেউ চোখে দেখেনি। মাকড়সার জালের চেয়েও পাতলা, মুঠির মধ্যে 150 গজের কাপড় ধরা যায়, কিন্তু এক থান কাপড়ের দাম 5 তোলা সোনা, তার কম দিতে পারবো না। কোচিনে 4 তোলা দিতে চাইছিল, আমি নিলাম না সেসব। শেষে কি লোকসান করে ঘরে ফিরবো নাকি? তারপর শেডনি আমার মুখ দেখবে না। তা সে না দেখুক, তোমার মুখ না দেখলে শেডনির কোনো লোকসান হবে না। এখন তোমার সওদা আমায় দেখাও। বলেন কি মির্জা সাহেব, লোকসান হবে না? শেডনির অমন যৌবন কাল, কাঁচা বয়সে একজন স্বামীর মুখ দর্শন না করলে সব কিছুই লোকসান হবে যে। তা ভালো কথা, গতবার শুনেছিলাম আপনার বিবি সাহেবা নাকি অসুস্থ, তা কোনো সুসংবাদ আছে নাকি আমার জন্য? খোদার দয়ায় একটা মেয়ে হয়েছে। এ কথাটা এতক্ষণ চেপে রেখেছিলেন? আমাদের দেশে বলে মেয়ে হলে নাকি পিতার পরমায়ু বৃদ্ধি হয়। আজ রাতে আপনার বাসাতে আমার নিমন্ত্রণ রইল। ইতিমধ্যে ভিড়ের পেছনে ভাস্কো ডা গামা এসে দাঁড়িয়েছিলেন। প্রভাকরের চোখ তার দিকে পড়তেই সে জিজ্ঞেস করল, ও বাবা, মির্জা সাহেব, এরা আবার কারা? এরকম অদ্ভুত পোশাক পরিচ্ছেদ, এরা কোথা থেকে এলো? মির্জা দাউদ ফিরে দেখলেন ভাস্কো ডা গামা তার 2 সহচরকে নিয়ে এগিয়ে আসছে। এই কয়েক মাসের মধ্যে বহুবার দুজনের সাক্ষাৎ হয়েছে কালিকটের রাস্তায়, কিন্তু কোনোবারই তাদের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়নি। দুপক্ষেরই এ ব্যাপারে কোনো আগ্রহই ছিল না, বরং দুজন দুজনকেই এড়িয়ে চলেছে। মির্জা দাউদ খুব চাপা গলায় উত্তর দিলেন, এরা পর্তুগিজ, পরে পরিচয় পাবে। পর্তুগিজ? তা এখানে আগমনের হেতু? বলে তো ব্যবসা, এবার অন্য কোনো হেতু থাকলে।
কথা এগোলো না। জাহাজ থেকে পণ্য সামগ্রী নামানো হয়েছে। ব্যবসাদারদের সব ভিড় করে সেটাই দেখছে। মির্জা দাউদও বাকি ব্যবসাদারদের সঙ্গে যোগ দিলেন। অন্যদিকে ভাস্কো ডা গামাও যোগ দিলেন। মখমলের নমুনা দেখে মির্জা দাউদ বললেন, অতি উৎকৃষ্ট মলমল। এই জিনিস কত এনেছে প্রভাকর? পুরো এক জাহাজ। ভালো, আমি এক জাহাজ নিলাম, এর দরদাম আজ রাতে হবে। ভাস্কো ডা গামা এর আগে এরকম সুন্দর মখমল কখনো দেখেননি। বস্তুত এত মহার্ঘ পারস্য দেশ ছাড়া আর কোথাও পাওয়াও যেত না। পর্তুগাল, স্পেন, ফ্রান্স প্রভৃতি পাশ্চাত্য দেশে যা যেত তা অপেক্ষাকৃত নিকৃষ্ট শ্রেণীর মখমল। ভাস্কো ডা গামার মন লোভে জ্বলে উঠল। পোপ ও রাজা ইম্যানুয়েলকে নজরানা দিতে হলে এর চেয়ে ভালো উৎকৃষ্ট বস্তু আর কি বা আছে? সে লুব্ধ দৃষ্টিতে চেয়ে চাপা কণ্ঠে বলল, এই মলমল, এই মলমল আমি কিনবো, এই মলমল আমি কিনবো। প্রভাকর আর মির্জা দাউদ তাকালো তার দিকে। দুজনেই লক্ষ্য করল তার চোখে লোভের আগুন। সেই আগুনকে তোয়াক্কা না করে মির্জা দাউদ কঠিন কণ্ঠে রুখে দাঁড়ালো। সেটা আর সম্ভব নয়, এই জিনিস এখন আমার। আমি দ্বিগুণ মূল্য দেব, দ্বিগুণ। 10 গুণ দিলেও তুমি পাবে না। চুপ কর মোর, চুপ কর। কর্কশ কণ্ঠে বলে উঠল ভাস্কো ডা গামা, আর সেটা বলেই ফিরে তাকালো দাউদের দিকে। আমি তোর সঙ্গে না, তোর সঙ্গে না, আমি মালের মালিকের সঙ্গে কথা বলছি। প্রভাকর বুদ্ধিমান লোক। মির্জা দাউদ তার পুরনো খরিদ্দার, অথচ এই ব্যক্তিকে সে চেনেও না। দাউদকে চেটিয়ে লাভ নেই। সে বলল, উনি এখন এ মালের মালিক, আমি কেউ না। উনি যদি আপনাকে বিক্রি করেন তবে নিশ্চয়ই করবেন। ডা গামার অশিষ্ট কথায় মির্জা দাউদের মুখয়াবক ক্রোধে কৃষ্ণবর্ণ হয়ে উঠেছিল। সে কঠিন স্বরে ডা গামাকে বলে উঠল, ডা গামা, আগেই বুঝেছিলাম, কিন্তু আজ তোর প্রকৃত স্বরূপ ধরা পড়ল। ব্যবসা তোর ভান মাত্র, তুই আসলে তস্কর। নইলে কম দাম দিয়ে বাণিজ্য নষ্ট করবি কেন? আহত বাঘের মতো গর্জন করে ভাস্কো ডা গামা নিজের কোটি থেকে তরবারি বার করল। দাঁতে দাঁত চেপে রাগী স্বরে বলল, স্পর্ধিত মোর, আজকে তোর রক্তে আমি আমার তরবারি ভেজাবো। মির্জা দাউদের হাতে উঠে এলো তরবারি। ঠান্ডা অথচ উদ্ধত কণ্ঠে সে বলল, বর্বর ফেরেঙ্গি, আজ তোকে জাহান নামে পাঠাবো। মুহূর্তের মধ্যে ব্যগ্র জনতা ছড়িয়ে পড়ে একটা বিশাল বড় বৃত্ত তৈরি করে দিল। শান্তিপূর্ণ বাণিজ্য কেন্দ্র হলেও কালিকটে এ দৃশ্য নতুন কিছু না। কলহ যখন তরবারি পর্যন্ত পৌঁছয় তখন সেটাকে ভঞ্জন করে ওঠা খুব দুষ্কর হয়ে ওঠে। সে চেষ্টা যে করবে, হয় তার অঙ্গহানি হবে, নয়তো তার জীবন যাবে। সাধ করে কেউ নিজের জীবন শেষ করতে চায় না, আর এই কলহ কারো জীবন না নিয়ে থামবেও না। নিস্তব্ধ জনতার মাঝখানে দুজন অসিধারী দাঁড়ালেন। ভাস্কো ডা গামা বিশালাকায়, প্রস্তরের মতো কঠিন, হস্তির মতো বলশালী। মির্জা দাউদ অপেক্ষাকৃত কৃশ ও খর্ব, কিন্তু বিষধর কাল সর্পের মতো ক্ষিপ্র, তেজস্বী ও প্রাণসার। ভাস্কো ডা গামা তরবারি খানিক রিজু তীক্ষ্ণাগ্র, মির্জা দাউদের তরবারি ঈষৎ বক্র ও ক্ষুরোধার। নগ্ন কৃপাণ হস্তে ক্ষণকালের জন্য পরস্পরকে নিরীক্ষণ করে নিলেন দুজন। তারপর ঝড়ের গতিতে তরবারি এগিয়ে নিয়ে একে অপরকে আক্রমণ করল। কিন্তু ভাস্কো ডা গামা তরবারি মির্জা দাউদের শরীর স্পর্শ করার আগেই তিনি ক্ষিপ্র হস্তে নিজের তরবারি দিয়ে রুখে দিয়ে সরে দাঁড়ালেন। ভাস্কো ডা গামা কিছুই করতে পারলেন না, বরং এর ফাঁকেই বিদ্যুতের মতো মির্জা দাউদের তরবারি ভাস্কো ডা গামার জানু দংশন করে ফিরে আসলো। ভাস্কো ডা গামা আত্মরক্ষা করার সুযোগটুকুও পেল না। তার জানু ধীরে ধীরে রক্তে ভেসে উঠল। ভাস্কো ডা গামা সেদিকে ভ্রুক্ষেপ করল না, কিন্তু আগের চেয়ে সাবধান হলো। সে বুঝল যে বিপক্ষকে অবজ্ঞা করলে চলবে না। মির্জা দাউদের অসি কৌশল অসাধারণ। তার সম্মুখে দ্বিতীয়বার ভুল করলে সংশোধনের অবকাশ থাকবে না। এদিকে মির্জা দাউদ বুঝলেন যে
ভাস্কো ডা গামাও অসি কৌশল্যের সমতুল্য এবং তার চেয়ে দ্বিগুণ বলশালী। আবার তার মতো ক্ষিপ্রগামী এবং লঘুদেহ নয় বটে, কিন্তু তার তরবারি ঋজু এবং দীর্ঘ। মির্জা দাউদের তরবারি বক্র ও খর্ব, তাদের যুদ্ধরীতিও তাই সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে মির্জা দাউদ ভেবে দেখলে ডা গামার জয়ের সম্ভাবনাই বেশি। মির্জা দাউদ খুব সাবধানে যুদ্ধ করতে লাগলেন। সর্প এবং নকুলের যুদ্ধে যেমন দুজনেই দুজনের চোখে চোখ নিবিদ্ধ রাখে আর প্রদক্ষিণ করতে থাকে, আবার সুযোগ পাওয়া মাত্রই একে অন্যকে তীর বেগে আক্রমণ করে এবং নিজ স্থানে ফিরে আসে। ডা গামা ও মির্জা দাউদও সেরকম করতে লাগলেন। অস্ত্রে অস্ত্রে প্রতিরুদ্ধ হয়ে হঠাৎ ঝংকার করে উঠল। এই চঞ্চল অসিফলন সূর্যকিরণ পড়ে তড়িৎ রেখার মতো জ্বলে উঠল। যুদ্ধের সঙ্গে সঙ্গে মির্জা দাউদ যুদ্ধের সঙ্গে বাক্য শুলে ডা গামাকে বিদ্ধ করতে লাগলো। হাসি মুখে সে বলে, দস্যু ফিরিঙ্গি, যে দেখ, তোর রক্ত মানুষের রক্তের মতো লাল নয়, শয়তানের রক্তের মতো নীল। খ্রিস্টান কুত্তা, এখনো সময় আছে, ক্ষমা প্রার্থনা কর, তাহলেই তোর প্রাণ ভিক্ষা দেব। ভাস্কো ডা গামা কোনো উত্তর দিলে না। শ্লেষ করে মির্জা দাউদ তার ধৈর্যচ্যুতি ঘটাতে চাইছে। চতুর ভাস্কো ডা গামা সেটা বুঝতে পেরেছিল। যুদ্ধক্রমে আরও প্রখর হলো। দুই যোদ্ধারই ঘন ঘন নিঃশ্বাস বেরোচ্ছে, তাদের সর্বাঙ্গ ঘামে ভিজে গেল, কিন্তু দুজনেই যেন এক অদৃশ্য বর্মে আচ্ছাদিত। ডা গামা তরবারি বারবার মির্জা দাউদের কণ্ঠ থেকে বক্ষে কাছে এসেও ব্যর্থ হয়ে ফিরে গেল। মির্জা দাউদের তরবারি ভাস্কো ডা গামার চারিধারে মৌমাছির গুঞ্জনের মতো ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু কোথাও হুল ফোটাতে পারল না। হঠাৎ ভাস্কো ডা গামা দেখল ঘুরতে ঘুরতে সে ঘাটের কিনারায় এসে দাঁড়িয়েছে, আর এক দুপা পিছলে সমুদ্রের জলে পড়া একেবারে নিশ্চিত। মির্জা দাউদ তার মুখের অবস্থা দেখে উচ্চ হাস্য করে বলে উঠলেন, ফিরিঙ্গি, আজ তোকে ওই সমুদ্রের তলে চোবাবো, তারপর ইঁদুরের মতো তোর রাজা ইমানুয়েলের কাছে তোকে বকশিস পাঠাবো। You can't do this. You can't do this. You can't do this. বিড়বিড় করে উঠল ভাস্কো ডা গামা। এতক্ষণে মির্জা দাউদ যা চাইছিলেন সেটাই হল। ডা গামা ধৈর্য হারালো। উন্মত্ত বন্য মহিষের মতো তরবারি তুলে তেড়ে এলো মির্জা দাউদের দিকে। চাইলে দাউদ ডা গামাকে হত্যা করতে পারত, কিন্তু তা করল না। সে তরবারির পিছনের বাট দিয়ে ডা গামার মুঠোয় সজোরে একটা আঘাত করল। ডা গামা নিরস্ত হয়ে পড়ল। নিরস্ত হয়ে গিয়েও ডা গামা যেন থমকে গেল, ভীত হয়ে পড়ল তৎক্ষণাৎ। ডা গামার দুই সহচর প্রভুর এই অবস্থায় সাহায্য করতে এগিয়ে আসছিল, কিন্তু ডা গামার অসহায় অবস্থায় মির্জা দাউদ এগিয়ে থাকায় তাদের থামিয়ে দিল। নিজের তরবারি ডা গামার গলার কণ্ঠে ধরল, কঠিন কণ্ঠে বলল, ক্রুর ফিরিঙ্গি, নত জানু হ, না হলে তোর রক্ষা নেই, তোকে এখানেই বধ করব। পারবি না মুর, পারবি না। নিরস্ত্র হত্যা করা তোর স্বভাব বটে, নিরস্ত্র হত্যা করা তোর স্বভাব। নত জানু না হয়ে ভাস্কো ডা গামার এই কথা তার চরিত্রের অহংকার দিকটা তুলে ধরল। না, এই অহংকারী লোকটাকে এখানে বধ না করে নিজ দেশে পাঠিয়ে দেওয়াই বাঞ্ছনীয়। দাউদ বেশ খানিকক্ষণ এই কথাই ভাবল, তারপর বলল, বেশ, তোকে মারবো না, কিন্তু তুই প্রতিজ্ঞা কর। না, প্রতিজ্ঞা আমি করব না, যা করার তুই কর। প্রতিজ্ঞা তোকে করতেই হবে ফিরিঙ্গি। তুই সবার সামনে প্রতিজ্ঞা কর যে আজ থেকে এই সপ্তাহের মধ্যে তুই সদল বলে এই দেশ ছেড়ে চলে যাবি। মুর, তুই নির্বোধ, নির্বোধ তুই। প্রতিজ্ঞা আমি করব না, তুই আমাকে বধ কর। তোর ক্ষমতা আছে, বধ কর। আমার রক্তে কালিকটের মাটি ভিজলে এই হিন্দু রাজা ইমানুয়েলের জয়ধ্বনি প্রতিষ্ঠা হবে। এতদিনে তোর নিজের অভিপ্রায় ধরা গেল, কিন্তু তা তো আমি হতে দেব না। তোদের রাজা ইমানুয়েলের জয়োধ্বজা আমি প্রতিষ্ঠা হতে দেব না। কালিকট চিরকাল পৃথিবীর সব জাতির জন্য মিলন ক্ষেত্র হয়ে থাকবে। প্রতিজ্ঞা কর, নচেত 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 পর্তুগালে ফিরে যাওয়ার জন্য একটা প্রাণীও জীবিত রাখবো না।
তোদের সব জাহাজ পুড়িয়ে ফেলবো, 130 জন লোককে কুপিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেব। ভাস্কো ডা গামা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না। দাউদ আবার বললেন, ডা গামা, এখনো শপথ কর, তোর ধর্মের ওপর বিশ্বাস করে ছেড়ে দেব। ভেবে দেখ, তুই মরলে কে তোর দেশবাসী ভিখিরিদের পথ দেখে নিয়ে আসবে এখানে? বেশ, শপথ করছি। অবরুদ্ধ কণ্ঠ ভাস্কো ডা গামা। তোদের মাদার মেরি ও প্রভু যিশুর নামে শপথ কর। তাই করছি। কম্পিত ক্রোধ আর আত্মদম্ভে নস্যাৎ হওয়া অপমান চেপে ভাস্কো ডা গামা এই শপথ করল যে সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে চলে যাবে এবং কোনোদিনও ভারতের মাটিতে পদার্পণ করবে না। ভাস্কো ডা গামাকে ছেড়ে দিয়ে মির্জা দাউদ সামরির সঙ্গে সাক্ষাৎ করল। কিছু নগর প্রধানও দাউদের সঙ্গ নিল। সব কিছু শুনে সামরি কিছুক্ষণ ভাবলেন, তারপর ধীর কণ্ঠে বললেন, যতদিন না আমার রাজ্যে তারা কোনো অনিষ্ট করছে, শুধুমাত্র সন্দেহের বশে তাদের এই রাজ্য থেকে তাড়িয়ে দিতে পারি না। তবে কেউ যদি তোমাদের ব্যক্তিগতভাবে অনিষ্ট করে থাকে, তোমরা প্রতিশোধ নিতেই পারো, আমি বাধা দেব না। এটা শুধু ব্যক্তিগত অনিষ্ট বা ব্যক্তিরোষের ব্যাপার নয় সামরি, এটা গোটা নগরবাসীর রক্ষার ব্যাপার। ওদের কাছে গোলা বারুদ আছে, ওরা কূটপুত্তি সম্পন্ন মানুষ, ওরা যা খুশি তাই করতে পারে। তার মানে মির্জা দাউদ, আপনার মতে ওরা আমার রাজ্যকে আক্রমণ করতে চায়? এটা কেবল আমার মত না সামরি, এটা ওই ফিরিঙ্গি ভাস্কো দা গামার কথা। এনারাও সেই কথা শুনেছেন, জিজ্ঞেস করে দেখুন। আপনার কথায় আমি বিশ্বাস রাখি মির্জা দাউদ, আপনি মিথ্যে বলবেন না সেটা জানি, কিন্তু 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 কি সামরি, আপনার বাধা কোথায়? এটা সত্যি যে আমার সৈন্যদল নেই, কিন্তু সামরি বংশ গত 50 বছর বাবদ এই মসলন্দে রাজত্ব করেছে। কেউ তার প্রতি অবজ্ঞা দেখায়নি, রাজ্যভ্রষ্ট করতে পারেনি। সুশাসন ও জনপ্রিয়তার ওপর আমার সিংহাসন প্রতিষ্ঠিত। ওরা আমার কি ক্ষতি করবে? তবুও একবার ভাবতে পারতেন সামরি। সবাই হতাশ হয়ে ফিরে গেলেন। সপ্তাহের শেষে ভাস্কো ডা গামা সামরিক থেকে সন্ধি প্রস্তাব নিয়ে নিজের জাহাজে উঠল দেশে ফেরার উদ্দেশ্যে। বন্দরে মির্জা দাউদ উপস্থিত ছিলেন। সে বন্দর থেকে উচ্চ স্বরে বলল, নিজের শপথ ভুলে যেও না দা গামা। আমাদের আবার দেখা হবে দাউদ। নিজের জাহাজ উড়িয়ে ভাস্কো ডা গামা চাপা কিন্তু ক্রূর স্বরে বলল, তার চোখেও যেন একটা ক্রূর হাসি খেলে গেল। মির্জা দাউদ শুনতে পেলেন না ভাস্কো ডা গামা কি বললেন, কিন্তু তার ক্রূর দৃষ্টি দেখতে পেয়েছিলেন তিনিও। We will meet again দাউদ, আমাদের আবার দেখা হবে, আবার দেখা হবে। সে সম্ভব নয়, আমি মুসলমান, আমি বেহেশতে যাব। হ্যাঁ, এই জন্মেই আবার দেখা হবে। তিনটি জাহাজ ধীরে ধীরে ভেসে গেল নদী বক্ষে। চার বছর পার হয়ে গিয়েছে। এই 4 বছরে যা যা ঘটেছে তাই কাহিনীর অন্তর্গত না হলেও খুবই সংক্ষেপে তার বর্ণনা দেওয়া হলো। এক পর্তুগিজ জাহাজ ভারতবর্ষে আসলো। এবারে পর্তুগিজদের অধিনায়ক কেবলার নামক এক পাদ্রী, তার অধীনে 9টা জাহাজ এসেছে। পাদ্রী অ্যালভারেজ কালিকট বন্দরে প্রবেশ করেই জাহাজ থেকেই কালিকট বন্দরে গোলা বর্ষণ করতে থাকে। যথারীতি এর ফলে বহু রাজ্যবাসীর প্রাণ নাশ, বহু মানুষ আহত হলো এবং বহু অট্টালিকা ধ্বংস হয়ে গেল। এইভাবে রাজা প্রজা সবার মনে ভীতি সঞ্চার করে পর্তুগিজরা আবার ভারতবর্ষে পদার্পণ করল। রাজা সামরি আগন্তুকদের সম্মান দেখালেন এবং তাদের থাকার জন্য রাজ্যের বাইরে কুঠি নির্মাণের অনুমতি দিলেন। কিন্তু পর্তুগিজ ফিরিঙ্গিদের অহেতুক জিজ্ঞাসা এবং নিষ্ঠুরতায় কালিকটের জনসাধারণের মনে তাদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের যে আগুন জ্বলে উঠেছিল তা নেভানোর কেউ ছিল না। তাদের কলহ বাধ্যে আর বেশি সময় লাগলো না।
দাম্ভিক ফিরিঙ্গিদের প্রতি যাদের ব্যক্তিগত রাগ ছিল তারা ফিরিঙ্গিদের সঙ্গে ঝগড়া করে তাদের রক্ত ঝরাতে লাগলো। এর জবাবে পর্তুগিজরাও চুপ থাকলো না। ক্রমে ভিতরে বাইরে আগুন জ্বলে উঠল। একদিন রাজ্যবাসী পর্তুগিজদের কুটিতে আগুন ধরিয়ে 70 জন ফিরিঙ্গিকে হত্যা করল। অবশিষ্ট ফিরিঙ্গিরা পালিয়ে গেল আর যাবার আগে জাহাজে উঠে গোলা বর্ষণ করল। সেই যে তারা কালিকট ছেড়ে গেল, 2 বছরে আর ফিরে এলো না। রাজা প্রজা সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, ভাবল আপদ বোধহয় বিদেয় হয়েছে। শেষ ঘটনায় 1 বছর পর মির্জা দাউদ তার স্ত্রী ও কন্যাকে নিয়ে তার জন্মভূমি মরক্কো দেশে গেলেন। সেখানে কিছুদিন থেকে তার বৃদ্ধ পিতাকে সঙ্গে নিয়ে মক্কা শরীফ দর্শন করলেন। তীর্থ দর্শন শেষ করে সকলকে নিয়ে কালিকটে ফিরছিলেন। কথা ছিল মক্কা শরীফ দেখে মির্জা দাউদ কালিকটে ফিরবেন আর তার পিতা মরক্কো দেশে ফিরে যাবেন। কিন্তু তার বাবা স্থবির ও জরাগ্রস্ত হয়ে পড়েছেন। বেশি দিন তো আর পরমায়ু নেই। আবার মরক্কো যাবার সুযোগ হবে কিনা, ততদিন তার পিতা বাঁচবেন কিনা, এই সব কিছু বিবেচনা করে মির্জা দাউদ তাকে ছাড়লেন না। নিজের সঙ্গে কালিকটে নিয়ে চললেন। বৃদ্ধ ঈদের চাঁদের মতো সুন্দর ছোট নাতনিকে দেখে খুব খুশি হয়ে উঠেছিলেন। কাজেই উনি আর বিশেষ আপত্তি করলেন না। মক্কা শরীফ দর্শনের সময় কালিকটের কয়েকজন সম্ভ্রান্ত লোকের সঙ্গে দেখা হলো মির্জা দাউদের। ফেরার পথে মির্জা দাউদ বললেন, আপনারা কালিকটে ফিরছেন? তাহলে বরং আমার জাহাজেই চলুন। মক্কা থেকে কালিকট 3 মাসের পথ। জাহাজ যথাসময়ে আরব উপকূল ছেড়ে লোহিত সাগর পার হয়ে এলো। ক্রমে পারস্য উপসাগর অতিক্রম করে ভারত মহাসাগরে এসে পড়ল জাহাজ। সাগর পেরিয়ে পালে বায়ু লাগিয়ে দক্ষিণ মুখে ছুটছে মির্জা দাউদের জাহাজ। সাগরের গভীর জল চারিদিকে দুলছে আর ফুলছে। একবার করে ঢেউ ভাঙছে, আবার নতুন করে গড়ছে। পূর্ণ দিগন্ত রেখা অখণ্ডভাবে জাহাজকে ঘিরে রেখেছে। কেবল বহু দূরে পূর্ব দিকে মেঘের মতো কচ্ছদ্বীপ দেখা যাচ্ছে। জাহাজে যে আর কাঠি দেখা যাচ্ছে সে বলছে বায়ুর দিক ও গতি পরিবর্তন না হলে 2 দিন পর মধ্যাহ্নেই কালিকটে পৌঁছে যাওয়া যাবে। এই যাত্রার শেষ কল্পনা করে যাত্রীরা নিশ্চিন্ত হল। পরদিনটা ছিল শুক্রবার। সূর্য ক্রমে মধ্য আকাশ অতিক্রম করে পশ্চিমে অস্ত যাচ্ছে। জাহাজের বিস্তৃত ছাদে মির্জা দাউদ, তার পিতা ও কিছু পুরুষ সহযাত্রী দ্বিপ্রাহরিক নামাজ শেষ করেছে। জাহাজের নিয়ামক সামনের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে আছে। চারিদিক নিস্তব্ধ, কেবল জলরাশি কেটে জাহাজ এগিয়ে চলার শব্দ, আর উত্তাল সমুদ্র তার ঢেউয়ের মাধ্যমে শব্দ করে চলেছে। এই নিস্তব্ধতার মধ্যে আকাশ বাতাস বিদীর্ণ করে মেঘের গর্জনের শব্দে সবাই চমকে উঠল। সবাই দেখল পিছন থেকে 5খানা ফিরিঙ্গি জাহাজ মস্ত পাল তুলে সমস্ত দাঁড় বেয়ে ছুটে আসছে তাদের জাহাজের দিকে। এ যেন ভয়ঙ্কর কোনো জলজন্তু। কি সাংঘাতিক! তারা অতর্কিতে এত কাছে এসে পড়েছে যে জাহাজের মানুষগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই আকস্মিক দৃশ্য দেখে সকলে বুদ্ধিভ্রষ্টের মতো সেদিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল। বিস্মিত হওয়ার মতোই দৃশ্য বটে। 2 ঘন্টা আগেও আশেপাশে কোনো ভেলা ছিল না। হঠাৎ সমুদ্রের কোন অতল গহর থেকে 5টা জাহাজ দৈত্যের মতো বেরিয়ে এলো। মির্জা দাউদ মনে মনে ভাবলেন, আজ আর রক্ষা নেই। কামান দাগিয়ে এরা আক্রমণ করেছে। এরা আজ কোনো দয়া মায়া দেখাবে না। মুরের রক্তে নিজেদের হিংসা চরিতার্থ করার সুযোগ আজ তাদের মিলেছে। এই সুযোগের ব্যবহার তো তারা করবেই। এরকম ঘটনা সমুদ্রের মাঝখানে আগে কখনো ঘটেনি। শরণাতীত কাল থেকে এই পথে শত শত তরুণী অবাধে যাতায়াত করছে। চীন থেকে কাস্পিয় হ্রদ অবধি কেউ কখনো হিংসতা বা বোমবেটের নাম পর্যন্ত শোনেনি। স্থলপথের থেকে জলপথ বেশি নিরাপদ ছিল বলেই জল বাণিজ্য এত প্রসার লাভ করেছিল। কিন্তু আজ এত বছরের মধ্যে এই প্রথম সারতান্ত ফিরিঙ্গিরা জল বাণিজ্য পথে তাদের আগ্নেয় অস্ত্র নিয়ে পথ রোধ করে দাঁড়ালো।
কিন্তু যুদ্ধের ঘোষণা করা বা যুদ্ধে যোগদান করা মির্জা দাউদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তার জাহাজ তীর্থযাত্রীর জাহাজ, তাতে গোলা বারুদ কিছুই নেই। কিছু অসহায় যুদ্ধানুবিজ্ঞ ধর্মপরায়ণ তীর্থযাত্রী রয়েছে, নারী আর শিশু ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই। এরকম অবস্থায় 5টা রণপোতের সঙ্গে যুদ্ধ করা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না। এখন একটাই উপায়, তা হলো পলায়ন। কিন্তু মির্জা দাউদের জাহাজ কেবলমাত্র পালের জোরে চলে, কিন্তু শত্রুপক্ষের জাহাজে পাল আর দাঁড় দুটোই আছে। এই ক্ষেত্রে পলায়ন করা তাদের সাধ্যের বাইরে। দাউদ কিছুক্ষণ ভাবলেন, তারপর আকাশের দিকে দৃষ্টি দিলেন। এখন আকাশে নির্মেঘ বেলা, সবে মাত্র 3 প্রহর। রাত আসতে এখনো বিলম্ব আছে। তিনি নাবিককে ডেকে পাল তুলে জাহাজ ছোটাতে বললেন, শোনো, যত তাড়াতাড়ি সম্ভব জাহাজ চালাও, সব পাল খাটিয়ে দাও প্রয়োজনে। যেভাবে হোক আমার জাহাজের যাত্রীদের যেন ফিরিঙ্গিরা কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু এই আজ্ঞা পালন হতে না হতেই জলদস্যুদের 5খানা জাহাজ থেকে একসঙ্গে সবকটা কামান গর্জে উঠল। একটা কামানের গোলা জাহাজের বড় পালের ভিতর ছিদ্র করে জাহাজের অন্যদিকে সমুদ্রে তলিয়ে গেল। বাকি গোলা জাহাজের আশেপাশে সমুদ্রে পড়লেও জাহাজকে কোনোভাবে আঘাত করল না। জাহাজে যে কজন পুরুষ যাত্রী ছিল তাদের মুখ শুকিয়ে গেল। নিচ থেকে ভীত শিশু এবং নারীদের আর্তনাদ ও ক্রন্দন ভেসে এলো। দাঁতে দাঁত চেপে মির্জা দাউদ বললেন, যতক্ষণ পারো জাহাজ চালিয়ে যাও, ফিরিঙ্গিদের হাতে কিছুতেই ধরা দেব না। এমন সময় মির্জা দাউদের 4 বছরের কন্যা হাঁপাতে হাঁপাতে ছাদে উঠে এসে দাউদের বুক জড়িয়ে ধরল। বাবা, মা তোমাকে ডাকছে, কণ্ঠে সে বলে উঠল। মির্জা দাউদ তার দিকে ফিরে তাকাল। সে আবার বলল, বাবা, আমার খুব ভয় করছে। মির্জা দাউদ অসহায় ভাবে নিজ কন্যাকে কোলে তুলে জড়িয়ে ধরলেন। তিনি নিজেও জানেন না তিনি কি করবেন। হারুনা, মা আমার ভয় পাস না, তুই মুরের কন্যা, তোর ভয় কিসের? আজ আমরা সবাই বেহেস্তে যাব। কন্যাকে পিতার কাছে দিয়ে মির্জা দাউদ নিচে নেমে গেল। নিচে এসে স্ত্রীর সাক্ষাৎ পেল মির্জা দাউদ। মধ্যমা থেকে সোনার আংটি খুলে নিজের স্ত্রীকে দিয়ে দাউদ বললেন, সালেহা, মনে হয় আজ অন্তিমকাল উপস্থিত হয়েছে। বোম্বেটে জাহাজ পিছু নিয়েছে। যদি ওরা এই জাহাজে পা দিয়ে তোমাদের ওপর আক্রমণ করে, তোমার ওপর আক্রমণ করে, এ ছুরি তখন ব্যবহার করো, তার আগে করো না। আর অন্যান্য স্ত্রীলোকদের আশ্বাস দিও যেন তারা ভয় না পায়। চললাম। এই বলে মির্জা দাউদ আবার চলে এলো ছাদে। আসার আগে কিছুক্ষণের জন্য পত্নীর মাথা নিজের বুকে চেপে ধরল। ছাদে আসার সঙ্গে সঙ্গেই মির্জা দাউদের পিতা এগিয়ে এলেন, বললেন, দাউদ, আর উপায় নেই, ধরা না দিলে জাহাজ ডুবি হয়ে মরতে হবে। ধরা দিলেও মরতে হবে আব্বাজান, তার চেয়ে জলে ডুবে মরাই শ্রেয়। সঠিক, একদম সঠিক, কিন্তু জাহাজের নারী ও শিশুদের রক্ষা করার ব্যবস্থা নেই আমাদের কাছে। তাদের রক্ষার কথা ভেবেছ? ফিরিঙ্গিরা নারী ও শিশুদের দয়া করবে কি? তার চেয়ে বরং ফিরিঙ্গিরা অর্থলোভী, অর্থের বিনিময়ে হয়তো ছেড়ে দিতে পারে। অর্থ? মির্জা দাউদের বৃদ্ধ পিতার কথায় বাকি পুরুষ যাত্রীরাও সমর্থন করলেন। বেশ কিছুটা সময় ভেবে দাউদ শান্ত গলায় বললেন, বেশ, চেষ্টা করে দেখি একবার। কথাটা বলা মাত্রই আবারও একটি জাহাজ গোলা বর্ষণ করল। সে গোলা এসে লাগলো একটি পালে এবং তার সঙ্গে মাস্তুলটা ভেঙে পড়ল, আর বাকি স্তূপাকৃত পালের কাপড়ে আগুন লেগে গেল। রমণীরা এত আবরু রক্ষা করে জাহাজের খোলের মধ্যে ছিল। এবার তারা ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে এলো। সন্তানবতীরা সন্তান কোলে নিয়ে, আর যাদের সন্তান নেই তারা যেভাবে পারল ছুটে বেরিয়ে এলো। কেউ আকাশের দিকে হাত মুখ তুলে প্রার্থনা করছে, আবার কেউ সন্তানকে বুকে জড়িয়ে রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু সকলের মধ্যে একটা জিনিসই কাজ করছে, সেটা হলো মৃত্যু ভয়।
অন্যদিকে আগুন চতুর্গুণ হয়ে জাহাজময় ব্যস্ত হওয়ার জোগাড়। পুরুষেরা সমুদ্র থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলেন। অনেকটা জল ছড়াবার পর আগুন নিভল। তখনকার মতো জাহাজ রক্ষা পেল। ফিরিঙ্গিদের একটা জাহাজ দাউদদের জাহাজের পাশে এসে পড়েছিল। তাদের মধ্যে হয়তো আর 100 গজের দূরত্ব। আবার তারা কামান ঘুরিয়ে গোলা ছোড়ার উদ্যোগ করছিল, কিন্তু মির্জা দাউদ হাত তুলে বলে উঠলেন, আর গোলা ছোঁড়ো না, আমরা আত্মসমর্পণ করছি। কথাটা শোনা মাত্রই কামান ছেড়ে সবাই উল্লাস ধ্বনি করে উঠল। তাদের মধ্যে যিনি প্রধান নাবিক, সে কণ্ঠস্বর উঁচুতে তুলে আদেশের সুরে বলল, তোমাদের জাহাজে যা অস্ত্র আছে তা সব জলে ফেলে দাও, নইলে আমরা। আমাদের সঙ্গে কোনো অস্ত্র নেই, এটা তীর্থযাত্রীর জাহাজ। আমরা বিশ্বাস করি না তোমার কথার। কি প্রমাণ আছে তোমার কথার? বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। কাউকে একজন পাঠাও, তারা এসে দেখে যাক। না, তোমরা যে তাকে মেরে ফেলবে না তার কি প্রমাণ? এটা তীর্থযাত্রীর জাহাজ সাহেব। এরকম কথাবার্তা হচ্ছে এমন সময় আক্রমণকারী জাহাজের ছাদের মধ্যে থেকে উঠে এলো এক অতি সুসজ্জিত বেশভূষায় মোড়া এক অতিকায় দেহ। তাকে দেখে মির্জা দাউদের বুকের রক্ত হঠাৎই স্তব্ধ হয়ে গেল। তিনি ভাস্কো ডা গামা। তার মুখে কৃষ্ণকাল সর্পের মতো হিংসা কুণ্ডলি পাকিয়ে আছে। দাউদকে দেখে সে ক্রূর হাসি হাসল। মাথা থেকে টুপি খুলে নিচু করে সেলাম ঠুকলো। তারপর ডান হাতটা ওপরে তুলে হাসি মুখে বলল, মির্জা দাউদ, গুড মর্নিং। বলেছিলাম আবার দেখা হবে। মির্জা দাউদ কোমল উত্তর দিতে পারলেন না। কোনো কথাই বেরোলো না তার মুখ দিয়ে। ভাস্কো ডা গামা ততক্ষণে নিজের জাহাজের নাবিকদের দিকে ঘুরে কথা বলা শুরু করেছেন। তিনি প্রধান নাবিকের উদ্দেশ্যে কড়া সুরে বললেন, ক্যাপ্টেন, কামান বন্ধ কেন? আমার হুকুম কি আপনারা ভুলে গেছেন? স্যার, এরা ধনরত্ন দিয়ে প্রাণ ভিক্ষা চাইছে। প্রাণ ভিক্ষা? ধনরত্ন দিয়ে? হাসির মুখে কথাটা বলেই ফিরে তাকালো ভাস্কো ডা গামা। মোর ধনরত্ন দিয়ে প্রাণ ভিক্ষা চাও? আমার প্রাণের মায়া করি না ডা গামা, আমার প্রাণও ভিক্ষা চাই না। আমাদের সব কিছু নিয়ে আমাদের জাহাজের বৃদ্ধা নারী ও শিশুদের নিস্তার দাও। ছেড়ে দেব, কিন্তু তাতে আমার লাভ কি বলো? ভাস্কো ডা গামার স্বরে যেন মিষ্টি রসের ক্রূর সুর ধরা পড়ল। বোঝা গেল দাউদের এই অসহায়তা ভাব সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। সে তার কথা বলে চলল ধীরে ধীরে, বরঞ্চ তোমাদের জাহাজ থেকে কিছু নারী আমাদের জাহাজে পাঠিয়ে দাও। আমাদের জাহাজে কিছু নারীর দরকার। না 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 না, আমার জন্য না, আমার জন্য নয়। নারীতে আমার একদম রুচি নেই, একদম না। নারী চাই আমার খালাসিদের জন্য। উঁচু জাতির নারী হলে খুব ভালো, নিম্ন জাতের নারী হলেও কথা শেষ না করে হেসে উঠলেন ভাস্কো ডা গামা। লজ্জায় মির্জা দাউদের মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সে বুঝল যে ভাস্কো ডা গামা তাকে নিয়ে খেলা করছেন। অতি কষ্টে সে ঠান্ডা মাথায় ধীর কণ্ঠে বলে উঠল, ভাস্কো ডা গামা, তোমার প্রস্তাবের উত্তর দিতেও লজ্জা করছে। যদি অভিরুচি হয়, আমাদের সঙ্গে যা মূল্যবান সামগ্রী আছে তা সব নিয়ে আমাদের নিষ্কৃতি দাও, নতুবা কিছুই পাবে না। কিছু পাবো না মানে? তার মানে জোর করলে আমাদের মেরে ফেলতে পারবে, কিন্তু কিচ্ছু লাভ হবে না। তোমার লোকেরা যদি আক্রমণ করে এই জাহাজে আসার চেষ্টা করে, তক্তা তুলে জাহাজ ডুবিয়ে দেব।
ভাঙবে তবু মচকাবে না। সাউন্ডস গুড, ভেরি গুড। ভাস্কো ডা গামা মাথা নামিয়ে চিন্তা করতে লাগলো। এদিকে মাস্তুল ভেঙে পড়ায় মির্জা দাউদ চলতো শক্তিহীন। ফিরিঙ্গিদের 5টা জাহাজ ধীরে ধীরে 3 দিক থেকে ঘিরে ধরে আরো কাছাকাছি চলে এসেছে ওদের। মির্জা দাউদ ধৈর্য ধরতে না পেরে দুপায়ে গিয়ে অধীরভাবে বলে উঠল, ডা গামা, যা করবে জলদি করো। আমাদের সাথে 1200 টন সোনা আছে, তাছাড়া আরো অনেক মূল্যবান জিনিস আছে। যদি সেগুলো পেতে চাও তো জলদি করো, বেশি দেরি করলে সময় হারাবে। রমণীদের দেবে না? দেবে না আমাকে? দেবে না? না, দেব না। নারী ও শিশুদের নিয়ে আমরা ব্যবসা করি না, তোমার সেটা মনে থাকা উচিত। মোর এখনো তোর স্পর্ধা কমলো না। বেশ, অর্থই নেব। তোমার জাহাজে যা আছে ভেলায় করে সব পাঠা, সব পাঠা। সব পেলে আমাদের ছেড়ে দেবে? দেব। তোমাকে কি বিশ্বাস? আমি মিথ্যা কথা বলি না। মিথ্যাচারী, শপথ করেছিলে কখনো হিন্দে আসবে না। হিন্দে? হিন্দে তো যায়নি। মির্জা দাউদ বাকি সবার সঙ্গে পরামর্শ করলেন, খুলে বলল ভাস্কো ডা গামার কথা। পিতার এই কথা শুনে মির্জা দাউদ একটা ভেলার ব্যবস্থা করে ওদের কাছে যা ধনরত্ন ছিল সব ভাস্কো ডা গামার কাছে পাঠিয়ে দিল। এমনকি নারীদের অলংকারও বাদ গেল না। সবকিছু হাতে পেয়ে ভাস্কো ডা গামা প্রশ্ন করল, আর কিছু নেই? না। আবারও জিজ্ঞাসা করছি, রমণীদের দেবে না? না। অসহ্য ক্রোধে মির্জা দাউদের মুখ দিয়ে এর চেয়ে বেশি কথা বেরোলো না। ভাস্কো ডা গামা নীরবে ক্রূর হাসি হেসে বলল, ভালো, তোমাদের যা অভিরুচি। এবার ক্যাপ্টেনের দিকে ফিরে বলল, ক্যাপ্টেন, গোলা মেরে ওই জাহাজটাকে উড়িয়ে দাও। ওই মুসলমান কুকুরদের আজ আমি উড়িয়ে দিতে চাই। ঠক, বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী শয়তান। মির্জা দাউদ, তোমায় আমি অরণ ভিক্ষা দিতে পারি, যদি যদি তোমার ওই টুসটুসে বউটাকে আমার বাঁধি হিসাবে তোমার ওই জাহাজ থেকে আমার জাহাজে পাঠাও। আমার জাহাজে পাঠাও, তোমাকে আমি অরণ দেব। তোর সেই ইচ্ছা কোনো দিন পূরণ হবে না শয়তান। বেশ, তোমরা তবে সবাই মরো। আবার গোলাবর্ষণ হতে লাগলো। প্রাণ ভয় নরনারী চারিদিকে ছুটতে লাগলো। সবাই যেন অভিশপ্ত জাহাজ থেকে পালাবার চেষ্টা করছে। চারিদিকে রক্ষা করো রব উঠল। এই প্রার্থনার উত্তর কিছুক্ষণের মধ্যেই আসলো। জাহাজে শিলাবৃষ্টির মতো গুলি আসতে লাগলো। কেউ কেউ আহত হয়ে পড়ে যেতে লাগলো। মৃত্যুরূপ যেন ভীষণ ভয়ঙ্কর রূপে সবার সামনে এসে দাঁড়িয়েছে। দাউদ! মির্জা দাউদের পিতা কোলে করে হারুনাকে নিয়ে এসে দাঁড়িয়েছে মির্জা দাউদের পাশে। অসহায় বাষ্পাচ্ছন্ন চোখে তাদের দিকে তাকালো মির্জা দাউদ। পিতা, আল্লাহ রে, কেমন লীলা! আল্লাহ কি নেই? তিনি কি কিছুই দেখছেন না? দেখছেন দাউদ, তিনি সব দেখছেন। ইতিমধ্যে সব লজ্জা ভুলে দাউদের স্ত্রী সালেহা বেরিয়ে এসেছে। মির্জা দাউদ তাকে কাছে টেনে নিলেন। হঠাৎ হারুনা, দাউদের ছোট্ট মেয়েটি স্বল্প চিৎকার করে মাটিতে পড়ে গেল। দাউদ দেখল তার মেয়ের নিষ্প্রাণ দেহটা মাটিতে পড়ে আছে। দাউদের চোখ জ্বলে উঠল আগুনের মতো। সে ফিরে তাকালো ভাস্কো ডা গামার দিকে। ডা গামা নিষ্ঠুরভাবে হেসে চলেছেন বন্দুক হাতে ধরে। দাউদ কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার ঠিক আগেই ভাস্কো ডা গামা আরও দুটো গুলি করল। একটা দাউদের স্ত্রী আর অন্যটায় তার পিতা লুটিয়ে পড়ল মাটিতে। মির্জা দাউদ চিৎকার করে উঠলেন, ইয়া আল্লাহ! এ তুমি আমার কি ক্ষতি করে দিলে? এই কি ক্ষতি করে দিলে তুমি আমার? পিতা, স্ত্রী, কন্যা সবাইকে হারিয়ে আমি কি করব এখন? ইয়া আল্লাহ!
ভাস্কো ডা গামার হাসি যেন অট্ট হাস্যে পরিণত হল। এবার 5খানা জাহাজ থেকে গোলা বর্ষণের ফলে মির্জা দাউদের জাহাজ কেঁপে উঠল। পালের কপাটে দপ করে আবার আগুন লেগে উঠল। টলতে টলতে জাহাজ নিমজ্জিত হতে লাগলো। যাত্রীদের মিলিত স্বর এবার হাহাকারে পরিণত হলো। আবার গোলা বর্ষণ। এবার জাহাজের সামনের দিকটা ছিন্ন ভিন্ন হয়ে জল ডুবতে লাগলো। জীবিত জাহাজ এবার সোজা হয়ে গেল। তারপর সেই জ্বলন্ত জাহাজ ধীরে ধীরে জলে ডুবতে লাগলো। কিছুক্ষণ আগে যেখানে জাহাজ ছিল সেখানে সমুদ্রের জলরাশি উত্তাল হয়ে বেড়াতে লাগলো। সূর্য তখন দিগন্ত রেখা স্পর্শ করেছে। আকাশ ও সমুদ্র তপ্ত রক্তের মতো রাঙা হয়ে উঠেছে। ফিরিঙ্গি জাহাজগুলো স্থির হয়ে থাকলো, যেন কোনো কঙ্কাল ভেসে আছে। ধীরে ধীরে অন্ধকার হলো। সূর্য ডুবে রাতে চাঁদ উঠল। ফিরিঙ্গিদের জাহাজ তখনও দাঁড়িয়ে, তাদের ভৌতিক জাহাজ মনে হচ্ছে। সন্ধ্যার অন্ধকার বিদীর্ণ করে ভাস্কো ডা গামার জাহাজ চলে গেল। সূর্য তখন হয়তো অন্য কোথাও তার কিরণ ছড়াচ্ছে। হয়তো যে ঘটনা দিয়ে এই কাহিনীর সূত্রপাত, হয়তো তারই প্রস্তুতি নিচ্ছিল। শেষ হলো আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ঐতিহাসিক কাহিনী রক্তসন্ধ্যা। যদি নিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবে। গল্প পাঠ জনৈক ভারতীয় ডাক্তার এবং পেট্রোর ভূমিকায় শুভায়ু, কোলাম কাদের, প্রভাকর বণিক এবং দ্বিতীয় ভারতীয়র চরিত্রে অভিষেক বোস, মির্জা দাউদ ও তৃতীয় ভারতীয়র ভূমিকায় অনুভব মুখার্জি, ভাস্কো ডা গামার চরিত্রে শুভ্র পাল, খ্রিস্টান পাদ্রী ও জাহাজের ক্যাপ্টেনের চরিত্রে সুহাস সরকার, জাহাজের নাবিক ও সামরির ভূমিকায় শুভব্রত, দাউদের বাবা করোনার ও হিব্রু মুসা ইব্রাহিমের চরিত্রে পার্থসারথী মুখার্জি, মির্জা দাউদের কন্যার চরিত্রে সৃজনী ঘোষ। পর্ব পরিচালনায় ঐশী ভট্টাচার্য, কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, তত্ত্বাবধানে সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি। আগামী সোমবার নতুন গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। সঙ্গে থাকুন। নমস্কার।